নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ, আপনারা দেখছেন গ্রাউন্ড রিপোর্ট। 5ই জানুয়ারি 2024 তারিখটা মনে আছে? শেখ শাহজাহানকে ধরতে যখন ইডি তার ডেরায় পৌঁছয় তখন ঝাঁটা, মাস, মটি, কাটারি হাতে ছুটে এসেছিল একদল মহিলা এবং তারপর ইডির ওপর আক্রমণ। সেই দিন এবছরের শুরুতেই সন্দেশখালী খবরের শিরোনামে উঠে এসেছিল এবং ইস্যু হয়ে গিয়েছিল। ভারতীয় জনতা পার্টির জন্য শেখ শাহজাহানের সন্দেশখালী সেই সময় ছিল নির্বাচনে জেতার টিকিট। সেই টিকিট হাতে পেয়ে রেখা পাত্র তিনি ভোটে দাঁড়ালেন। সেই টিকিট নিয়ে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ ভারতীয় জনতা পার্টি প্রচার করল। ভোটে জিততে পারলো না, সন্দেশখালী ব্লকে জিতলো, কিন্তু লোকসভা আসনে জিততে পারলো না। তবুও সন্দেশখালী ইস্যু লোকসভা নির্বাচনের অনেক পরেও এতদিন অবধি এখনো তরতাজা। তখন থেকে একটা ডিমান্ড উঠেছিল। সেই সন্দেশখালীতে নরেন্দ্র মোদী গিয়েছিলেন, সেই সন্দেশখালীতে গভর্নর সিভি আনন্দ বোস গিয়েছিলেন, বিজেপির একাধিক নেতা গিয়েছিলেন, তৃণমূল কংগ্রেসেরও কিছু নেতা মন্ত্রীরা গিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় যাননি এবং ওখানকার মানুষের ডিমান্ড ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি মহিলা, তিনি মহিলাদের এই কথা শোনার পরেও আসছেন না কেন? বছর শেষে আজ 30শে ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছলেন সন্দেশখালীতে। তাই আজ আগামী 1 ঘন্টা সন্দেশখালীতে ঠিক কি কি হলো বছর জুড়ে, কতগুলো মোড় ঘুরলো, কতগুলো ইস্যু উঠলো, আর সেই ইস্যুর ঘাড়ে চেপে বিজেপি কতটা এগোতে পারলো, তৃণমূল কতটা এগোতে পারলো, কে কতটা ফ্রন্ট ফুটে, কে কতটা ব্যাক ফুটে, তাই নিয়েই আগামী 1 ঘন্টা টান টান রাজনৈতিক আলোচনা। নমস্কার, আমি ইলমাস সৈয়দ, আপনারা দেখছেন গ্রাউন্ড রিপোর্ট। আর আজ গ্রাউন্ড রিপোর্টে সন্দেশখালীতে মমতা, টান টান রাজনীতি বছর শেষেও। নরেন্দ্র মোদী থেকে শুভেন্দু অধিকারী সবাই ঝাঁপিয়েছিলেন এই সন্দেশখালীর ব্যান্ড ওয়াগনে। সবাই চেয়েছিলেন এই সন্দেশখালীর ইস্যুকে সামনে রেখে লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের জমি কিছুটা হলেও পায়ের তলা থেকে সরিয়ে আনতে। পেরেও ছিলেন। সন্দেশখালী ব্লকে কিন্তু বিজেপি জিতেছিল, কিন্তু ওভারঅল যদি বসিরহাট লোকসভা কেন্দ্রের কথা বলা হয়, সেখানে রেখাপাত্র হেরে গিয়েছিলেন এবং বিপুল সংখ্যক ভোটে হারলেন। কেন হারলেন? এই ঘটনার সূত্রপাত 5ই জানুয়ারি 2024। সেই ছবি দেখাবো। শেখ শাহজাহানের কথা জানতে পেরে খাদ্য দুর্নীতি স্ক্যামের তদন্ত করতে গিয়ে ইডি জানতে পারলো শেখ শাহজাহান নামক একজনের কথা। সেই শেখ শাহজাহানের যখন বাড়িতে কিংবা তার ডেরায় পৌঁছলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, তখন কি হয়েছিল সেই ছবিটি দেখাবো। এই দেখুন সেদিনকার ছবি। 5/1/2024 গ্রামবাসীরা রেড়ে করে তেড়ে এলো ইডিকে দেখে। ভাঙচুর করা হলো ইডির গাড়ি, এমনকি সংবাদ মাধ্যমও মার খেল। এবং সেই দিন থেকে সন্দেশখালী খবরের শিরোনামে, সন্দেশখালী রীতিমতো উঠে এলো আমাদের হেডলাইনে। সাংবাদিকদের প্রতিদিনের আপডেটে তাদের নোট বইতে একটা নাম জল করে ভাসতে শুরু করলো, সেই সন্দেশখালী। সেই সন্দেশখালীতে আজ 1 বছর পর, প্রায় 1 বছর যখন শেষ হচ্ছে, তখন পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং গিয়েই প্রথমেই বিরোধীদের তুলোধনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, নরকঙ্কালের দল, পাষণ্ডের দল, অত্যাচারীর দল, মানুষকে মেরে ফেলার দল, বিসর্জনের দল আর দৃশ্য দূষণের দল। মনে রাখবেন, এদের মিথ্যে কথায় ভুলবেন না। দিদি যদি বলে দিদি করবে। দিদিকে মনে রাখবেন, সন্দেশখালীতে একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে 1 সেকেন্ডের মধ্যে। হিঙ্গলগঞ্জে একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে 1 সেকেন্ডের মধ্যে। মিনাখায় একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে 1 সেকেন্ডের মধ্যে। বাদুরিয়ায় ঘটনা ঘটলে কানে আসবে 2 সেকেন্ডের মধ্যে। বসিরহাটে ঘটনা ঘটলে 8 সেকেন্ডের মধ্যে আসবে। আমি সকাল থেকে রাত মানুষের পাহারাদারির কাজ করি। কাজেই আপনারা ভালো থাকলে, আপনারা সুস্থ থাকলে আমি ভালো থাকি, আমার মন ভালো থাকে।
নরকঙ্কালের দল, অত্যাচারীর দল, দৃশ্য দূষণের দল, মানুষকে মেরে ফেলার দল। আমার সঙ্গে আজকে এই আলোচনায় দুজন আছেন। একজন রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, আরেকজন রয়েছেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। জয়া দত্ত রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং অ্যাডভোকেট প্রসেনজিৎ ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। আমি অ্যাডভোকেট ঘোষকে দিয়ে শুরু করব। নরকঙ্কালের দল, অত্যাচারীর দল, দৃশ্য দূষণের দল মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, নিশ্চয়ই আপনি রিপিট করবেন, তার কাউন্টারও দেবেন। কিন্তু আমার প্রশ্নটা অন্যত্র। লোকসভা ভোটের পর আপনাদের নেতারা কবার সন্দেশখালী গেল? শুভেন্দু অধিকারী কতবার সন্দেশখালী গেলেন? যাচ্ছেন, কালকে যাচ্ছেন, আজ মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন বলে। লোকসভা ভোটের পর হঠাৎ করে সন্দেশখালীর মা বোনেদের কান্না, জমিহারাদের আর্তনাদ আপনারা শুনতে পাচ্ছিলেন না? দেখুন, সন্দেশখালীতে ঘটনা যে ঘটেছিল সেটা যে সত্যি, আজকে মুখ্যমন্ত্রীর মন্তব্য পর থেকেই পরিষ্কার হয়ে গেছে। তিনি নিজেই বলেছেন, তার বক্তব্য যদিও অনেক কন্ট্রাডিক্টরি আছে। তিনি একবার বলছেন দুষ্ট লোকেদের ডাকে যাবেন না, একবার বলছেন টাকার খেলা, সরকারি প্রকল্পের জন্য কেউ টাকা চাইলে টাকা দেবেন না। তার মানে কোথাও না কোথাও তিনি জানেন সরকারি প্রকল্পের জন্য শাসক দল টাকা তোলে। আর দুষ্ট লোক বলতে কাদেরকে তিনি বলেছেন সেটা বুঝতে হবে। আজকে দেখুন মুখ্যমন্ত্রী কি বলছেন, একটু আগে প্রতিবেদনে শুনলাম যে সন্দেশখালীতে কোনো ঘটনা ঘটলে 1 সেকেন্ডে তার কানে যেত। তো মা বোনদের পিঠে বানাতে ডাকতে যাওয়ার খবর তিনি কি জানতেন না? তিনি নিশ্চয়ই জানতেন। শাহজাহান যখন সিপিএম এর থেকে তৃণমূলে জয়েন করে, এবং আপনাকে একটা ঘটনা বলে দিই, এটা 2012 সালের ঘটনা। মমতা বন্দ্যোপাধ্যায় তখন থেকে শেখ শাহজাহানকে চিনতেন, জানতেন যে শেখ শাহজাহান ওখানকার বাস রুট বন্ধ করে দিয়েছিল। সে তার মতো করে ইউনিয়ন গঠন করবার চেষ্টা করেছিল। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে গেছিল এবং কে শেখ শাহজাহান, তার দায়িত্ব কাকে দেওয়া হয়েছিল? জ্যোতিপ্রিয় মল্লিকে। শেখ শাহজাহান যে গুন্ডা, শেখ শাহজাহানের ভাই গিয়াসউদ্দিন, তিনিও যে গুন্ডা, এটা নিয়ে আর নতুন করে আলোচনা করার দরকার নেই, একেবারে আমরা এটা সবাই জানি। আজকে যদি তৃণমূল কংগ্রেস ডিফেন্ড করতে চায় শেখ শাহজাহানকে, তাহলে তৃণমূল কংগ্রেসকেও বলতে হবে যে কোথাও একটা গলদ রয়েছে। শেখ শাহজাহান যে মোটেও ভালো লোক নয়, দিদির এই দুষ্ট লোকেরই একজন হয়, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে দুষ্ট লোকদের কথা বলতে তার মধ্যে শেখ শাহজাহানও যে পড়ে সেটা আমরা সবাই জানি। তো আমার প্রশ্নটা অন্যত্র। আমার প্রশ্ন হচ্ছে, সন্দেশখালীতে যেদিন গভর্নর সিভি আনন্দ বোস গিয়েছিলেন সেদিন আমি গিয়েছিলাম ওনার সঙ্গে, এবং সেখানে আমি সেদিন দেখেছিলাম মা বোনেরা কিভাবে কান্নায় তার সামনে ভেঙে পড়লেন, ফুল দিয়ে তাকে স্বাগত জানানো হলো। যেদিন শুভেন্দু অধিকারী গিয়েছিলেন সেদিনও আমি ছিলাম, যেদিন সুকান্ত মজুমদার গিয়েছিলেন সেদিনও ছিলাম, যেদিন লকেট দিয়ে গিয়েছিলেন সেদিনও আমি ছিলাম। আমার প্রশ্ন হচ্ছে যে তারপর আপনারা আর গেলেন না কেন? কে বলেছে যাই? এটা শুভেন্দু অধিকারী আমাদের জেলা নেতৃত্ব থেকে শুরু করে রাজ্য নেতৃত্ব, আমাদের, আপনি ভুলে গেলে চলবে না, আমাদের ডক্টর মজুমদার, সুকান্ত মজুমদার না, দিদি ডক্টর মজুমদার, তিনি কিন্তু অর্চনা মজুমদার প্রতিনিয়ত সেখানে গেছেন। এখন তিনি ন্যাশনাল মহিলা কমিশনের সদস্য হয়েছেন বলে ইনফ্যাক্ট তিনি পলিটিক্যাল কারণে যেতে পারেন না, কিন্তু তিনি যেভাবে গেছেন রাজ্য নেতৃত্ব হিসেবে তাকে স্পেসিফিক দায়িত্ব দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই যে মামলাগুলো হয়েছে, যে ঘটনাগুলো হয়েছে, তার লিগ্যাল সাপোর্ট থেকে লজিস্টিক সাপোর্ট কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টি দিচ্ছে। দেখাচ্ছি এই মুহূর্তে, এইটা হচ্ছে একেবারে সবাই পায়ে পড়ে গিয়েছিলেন সেদিন সিভি আনন্দ বোসের, আমার মনে আছে, কারণ আমি সেদিন গ্রাউন্ড জিরোতে ছিলাম। পায়ে পড়ে গিয়েছিলেন, ঘটেছিল তৃণমূলের বদন্যতায় ঘটেছিল, এটা তো অস্বীকার করবার কোনো জায়গা নেই। তৃণমূল ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করেছিল এআই পদ্ধতিতে অনেক কিছু করে, আবার দিদি তো বলেই দিলেন তারপরে, ভাবতে অবাক লাগে এআই মানেই নাকি ভয়ানক ব্যাপার। আচ্ছা, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, বেশ আমি একবার একটু জয়াদির কাছে যাবো। জয়াদি, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন 1 মিনিটের মধ্যে আমি খবর পাই। তো উনি এতদিন ধরে 2024 অব্দি, 2011-তে আপনারা ক্ষমতায় এসেছেন, 2011 থেকে 2024 অব্দি উনি ওই 1 মিনিট সময়টা কি ওনার কাছে ছিল না, নাকি ওই 1 মিনিটে খবর পাওয়ার প্রসেসটা কোথাও ডিলেড হয়ে গিয়েছিল? না, দিদি যেটা বলেছেন যে 1 মিনিটে খবর পায়, যেটা সন্দেশখালীতে 24-এর নির্বাচনের আগে ঘটেছিল, শাহজাহান সম্পর্কে হলে শাহজাহানকে প্রথম গ্রেপ্তার করেছে আমাদের রাজ্যের পুলিশই। কারণ আমাদের মুখ্যমন্ত্রী মানবিক, তিনি কোনো অন্যায়কে প্রশ্রয় দেন না।
যে অন্যায় করবে আমাদের সরকার তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু আবার উল্টো দিক থেকে দেখতে গেলে 2024-এর নির্বাচনকে সামনে রেখে বিজেপি চেয়েছিল সন্দেশখালিতে একটা ঘটনা ক্রিয়েট করে, এই যে বলছে রাতের বেলা পিঠে খেতে, আজকে যে কটা মহিলা অভিযোগ করেছিল আজকে চার্জশিটে কিন্তু সেটা প্রমাণিত হয়নি। সেটা আমি বলছি না, আমার রাজ্যের সরকার বলছে না, সেটা কোর্ট বলছে। একটা কিছু তদন্তের প্রমাণিত কিন্তু চার্জশিটে হয়নি যেখানে মহিলাদের উপর অত্যাচার হয়েছে। কিন্তু আমি দাবি নিয়ে বলতে পারি আমাদের সরকার একমাত্র সন্দেশখালির এই ঘটনা ঘটার পর বারংবার সন্দেশখালিতে ছুটে গেছে এবং যেভাবে ধর্মের রাজনীতিকে কায়েম করে গোটা ভারতবর্ষে এই বিজেপির সরকার সন্দেশখালির ইস্যু করতে চেয়েছিল এবং বাংলার মাটিতে এই সন্দেশখালিকে ইস্যু করে তারা তাদের রাজনীতি কায়েম করে আসন সংখ্যা বাড়াতে চেয়েছিল। এটা তো আপনারাও করেন। আসন আমি বলতে দিই, এটা তো আপনারাও আসন করেন। সংখ্যা বাড়াতে চেয়েছিল আপনারা বাংলার মানুষ তার এটা আপনার ওই বক্তব্য রাখার জায়গা নয়, আপনাকে প্রশ্ন নিতে হবে। না আচ্ছা বলুন এক মিনিট বলুন। ঠিক আছে প্রসেনজিৎ বাবু একটু ধৈর্য ধরুন। এই যে আপনি বলছেন যে একটা ইস্যুকে সামনে রেখে রাজনীতি, ইস্যুকে সামনে রেখে রাজনীতি তো আপনারাও করেন। আপনারা এতদিন পরেও এখনো 34 বছরের বামেদের ভূত দেখেন না? একদমই না। বামেদের ভূত দেখলে আজকে বামেরা শূন্য হয়ে যেত না। আজকে বাংলার জনগণ তৃণমূল কংগ্রেসের পাশে আছে। আজকে বাংলার মানুষ জঙ্গি কেন ঢুকছে জঙ্গি কেন ঢুকছে সুন্দরবনের রাস্তা দিয়ে, এর উত্তর দিতে গিয়ে কুণাল ঘোষ বললেন জঙ্গি ঢুকতো বাম জামানায়। আপনি বলছেন ভূত দেখেন না, শূন্য হয়ে গেছে। না কাদের সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব কাদের? রাজ্য পুলিশের তো না। সে প্রসঙ্গে আমরা যাব, কিন্তু সন্দেশখালি সেই 1 মিনিটটা এত বছর মমতা বন্দ্যোপাধ্যায় পেলেন না সময়? উনি জানতেন না শেখ শাহজাহান কি করছে? শেখ শাহজাহান কোন মহিলার সাথে দুর্ব্যবহার করেছেন কিনা, ধর্ষণ করেছেন কিনা সেটা প্রমাণ সাপেক্ষ, সেটা প্রমাণ করতে হবে, সেটা তদন্তকারীদের প্রমাণ করতে হবে, সেটা নিয়ে আমরা কমেন্ট করব না। কিন্তু আপনিও জানেন, আমিও জানি, প্রসেনজিৎ বাবুও জানেন ওখানে কিভাবে খাস জমিতে, চাষ জমিতে নোনা জল ঢুকিয়ে ভেড়ি করা হয়েছে, কিভাবে জমি দখল করা হয়েছে, এটা আপনারাও জানেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি ওই 1 মিনিটের ফোনটা না পেয়ে থাকেন, তাহলে আমি আপনাকে বলে দিই, বিধানসভাতে দাঁড়িয়ে নিরাপদ সর্দার তিনি এই ইস্যুটা রেজ করেছিলেন, এই পয়েন্টটা বলেছিলেন বিধানসভার মিনিটসে, লেখাও আছে। তারপরে সরকার বুঝতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বুঝতে পেরেছেন যে শেখ শাহজাহান যা ঘটনায় যে জমি দখল বললেন, ভেড়ি দখল বললেন, তার পরবর্তীকালে কিন্তু আমাদের রাজ্য সরকার শাহজাহানকে অ্যারেস্ট করিয়েছে। একবারও কিন্তু ভাবেনি যে শাহজাহান দলের লোক কি দলের লোক না, দলের লোক না। রাজ্য সরকার কিন্তু গ্রেফতার করিয়েছে। শাহজাহানের বিরুদ্ধে যখন অভিযোগ দিয়েছে আমাদের রাজ্য সরকার গ্রেফতার করেছে। তাহলে প্রমাণ হয়নি বলছেন কেন? আমরা তো একদিকে বলছেন দোষী তাই গ্রেফতার করেছে, তার নামে যে অভিযোগ এসেছে সেই অভিযোগের ভিত্তিতে মুখ্যমন্ত্রীর নির্দেশে শাহজাহান গ্রেফতার হয়েছে। আমাদের রাজ্য সরকার কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। যদি শাহজাহান অন্যায় করে থাকে তার শাস্তি হবে। আমাদের দল তার পাশে দাঁড়াবে না। প্লিজ আমি একটা পয়েন্ট ক্লিয়ার হতে চাই, তাহলে আমি একটা পয়েন্ট ক্লিয়ার করতে চাই। আমাদের মহিলাদের উপর নির্যাতন, প্লিজ জেন্টলম্যান, প্লিজ লেডিজ এন্ড জেন্টলম্যান, প্লিজ, মহিলাদের উপর নির্বাচনের পয়েন্টটা প্রমাণ হয়েছে জয়াদি? হয়নি। প্রসেনজিৎ বাবু আপনি তো উকিল, আমরা তো মহিলাদের দেখেছি। উপর নির্বাচন অত্যাচারের প্রমাণ হয়েছে? বলতে না দিলে কি করে হবে? বলুন। কথাটা হচ্ছে এখনো ট্রায়াল শুরু হয়নি, তো বিচার প্রক্রিয়া যদি শুরু না হয়, নির্দিষ্ট প্রসেস আছে, প্রমাণের কথা কোথা থেকে আসবে? সেখানে হিয়ারিং হবে, সেখানে সাক্ষী থেকে এনআইএ সবাই তো সন্দেশখালিতে। সাক্ষী গ্রহণ পদ্ধতি শুরু হয়নি এখনো। চার্জশিট কি দেয়া হয়নি? চার্জ ফ্রেম মানেই সবকিছু নয়। আচ্ছা, যেই ভিডিওটা সবার সামনে এসেছে গোটা বাংলা তথা ভারতবর্ষের মানুষ দেখেছে আপনাদের দলের নেতা ওপেন লিস্টিং অপারেশন। আমি একটু থামাবো। উনি বলুন, ভিডিও দিয়ে আদালতে প্রমাণ হয় না? আমি তো বলছি দাঁড়ান এক মিনিট, ভারতীয় ন্যায় সংহিতাতে হয়, ভারতীয় ন্যায় সংহিতাতে। আমি আর একদিন বলেছিলাম যে ডিভাইস এভিডেন্সের যেগুলো আছে
সেইগুলো নিয়ে কিন্তু জয়াদি, এ হয় IPC তে কিন্তু হতো না, এখানে কিন্তু ট্রায়াল এখন শুরু প্রমাণ হয়নি করতে তো। পারবেন? ট্রায়াল যদি শুরু না হয়, সাক্ষ্য গ্রহণ পদ্ধতি আমরা- যদি আমরা- সাক্ষ্য গ্রহণ যদি শুরু না হয়, কোথায় প্রমাণের আচ্ছা, প্রশ্ন? বেশ বেশ, কোথাও বোঝা যাচ্ছে যে বছর আজকে- শেষেও আজকে সকলে সন্দেশখালী জেনেছে ইস্যু কিন্তু সরকার রীতিমতো সরকার। দায়িত্ব তো এখানে আমি CBI আরেকটি দায়িত্ব বক্তব্য তো শোনাতে CBI চেষ্টা করব। দায়িত্ব তো- মমতা দায়িত্ব বন্দ্যোপাধ্যায় তো মুখ্যমন্ত্রীর আরেকটি রাজ্য বক্তব্য, সরকারের না। সন্দেশখালীর সভা থেকে কাটমানি রুখতে কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি প্রকল্পের সুবিধা পেতে কাউকে টাকা দেওয়ার দরকার নেই, কেন স্পষ্ট বলছেন? জানিয়ে দিলেন মমতা প্রশাসনিক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে। শুনুন। আমরা যে স্কিমগুলো দিচ্ছি, এই স্কিমগুলোর জন্য কাউকে কোনো পয়সা দেওয়ার দরকার নেই। এটা গভর্নমেন্টের টাকা, আপনি পাচ্ছেন সরাসরি ব্যাংকের মাধ্যমে, তাই কাউকে কোনোদিন কেউ চাইলেও দেবেন না। কোনো পয়সা কাউকে গভর্নমেন্টের কোনো স্কিমের জন্য দেবেন না, কারণ টাকাটা সরকারের, টাকাটা জনগণের, টাকাটা আপনার, আপনার পরিবারের, আপনার অধিকার আপনাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। জয়াদি, তার মানে এতদিন দেওয়া হতো, এবং আপনিও জানেন, অনগ্রাউন্ডের এক্সপিরিয়েন্স আপনিও জানেন। আপনি আজকে, দেখুন আমি একটা কথা বলি, আমি at least আচ্ছা প্রশ্নটা বলুন শেষ বলুন করে নিই বলুন, জয়াদি। বলুন বলুন। যে কাটমানি বলে একটা ব্যাপার তৃণমূল কংগ্রেসে চলে, এটা নতুন কোনো কথা নয়, না, এটা আমরা বহু তৃণমূল বছর কংগ্রেসে ধরে কোনো চলে। কাটমানি চলে না, চলে না? না একদম তাহলে না। মমতা বন্দ্যোপাধ্যায় কেন বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন আপনিও শুনেছি, আমিও শুনেছি। আজকে কিছু দুষ্টু লোক, হ্যাঁ। আজকে কিছু মানুষ যদি তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে গিয়ে বা তৃণমূল কংগ্রেসের নাম ভাঙিয়ে, কিছু ব্রেনজল বিভিন্ন দলের থেকে ঢুকে হ্যাঁ। যদি তৃণমূল কংগ্রেসের নাম ভাঙিয়ে কোনো সাধারণ মানুষের কাছে টাকা চায় হ্যাঁ। সরকারি প্রকল্পের, সেই টাকা যেন না দেয়া হয়। বেশ ঠিক, কিন্তু এখানে আমার একটা পয়েন্ট আছে। যে লোকটাকে আপনি বেনজল বলছেন, প্লিজ প্রসেনজিৎ দা, প্লিজ প্লিজ প্রসেনজিৎ দা, প্লিজ 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 প্লিজ, যে লোকটাকে আপনি বেনজল বলছেন, যে লোকটাকে আপনি বলছেন নাম ভাঙিয়ে করছে, সেই লোকটাই নির্বাচনের সময় আপনাদের হয়ে খাটছে, সেই লোকটা আপনাদেরই ভোট দিচ্ছে, সেই লোকটা আপনাদেরই কর্মী। খারাপ কাজ করছে বলে আজকে আপনি আপনার দলকে বাঁচাবার জন্য অস্বীকার করছেন, আমি দলকে বাট বাঁচাতে সে চাইছি অ্যাট দি না। এন্ড অফ দ্য ডে তৃণমূল কংগ্রেসের একজন কর্মী। বকলমে কিন্তু আমজনতার কাছে, গ্রামের এই সুন্দরবন তো প্রত্যন্ত এলাকা, তার মানুষের কাছে কিন্তু এটাই যায়, ওই তো তৃণমূল পার্টি আমার কাছ থেকে নিয়ে যাচ্ছে, না, ঠিক এইভাবে, এই ভাষায়। আমাদের নেতৃত্বটা স্পষ্ট করে দিয়েছেন যে যে অন্যায় করে আমরা কোনো অন্যায়ের সাথে আপোষ করি না। তাহলে মানছেন তো যে অন্যায় হচ্ছিল? কিছু কিছু জায়গায় কিছু বিচ্ছিন্নকর ঘটনা ঘটে, সেটা পুরোপুরি সরকারের অর্থাৎ নেত্রীর পুরোপুরি ভাবে দেখা সম্ভব না। সুচিতা, আপনি রিয়াক্ট করার আগে আমি সুতরাং- জাস্ট বলতে চাই, কলকাতা, হ্যাঁ একদম খাস কলকাতা, আমি একদম কলকাতা 14তে থাকি, পোস্ট কোড কলকাতা 14। আসবেন কোনোদিন চা খেতে আমার বাড়িতে, আমি আপনাকে নিয়ে দেখাবো সেখানে কাউন্সিলরের, আমি আর নাম বলছি না, তাদের নাম ভাঙিয়ে বালি থেকে, পিচ থেকে, সিমেন্ট থেকে, ইট থেকে সব কিছুতে কিভাবে কাটমানি চলে। এটা কলকাতা, ওটা সন্দেশখালী, সর্বত্র চলছে। কয়েকদিন আগে সুন্দরবনে গিয়েছিলাম এই জঙ্গির পেছনে ধাওয়া করতে, কি দেখলাম জানেন? কচুমারি বলে একটা ছোট্ট দ্বীপ আছে, সেই দ্বীপের জেটির ধারে যারা ডাক্তারবাবুরা বসে আছেন, বিএ পাস, ডাক্তারের চেম্বার খুলে বসে আছে। জানেন তো এগুলো আপনারা, কাটমানি চলে তো। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হচ্ছে কারণ কিছু নিচুতলার কিছু শ্রেণীর মানুষজন এটা করছে। শেখ শাহজাহান বছরের পর বছর এটা করেছে, এটা অস্বীকার তো করতে কিছু পারবেন না। মানুষ যারা দলকে ভাঙিয়ে নিজের আখের গোছাচ্ছে, দল তাদেরকে কোনোভাবে ডিফেন্ড করবে না। দল সত্যতার সাথে চলে, সততার সাথে চলে। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সততার প্রতীক, সুতরাং স্পষ্ট এখানে দলের কাছে যে অন্যায় করবে দল কারোর সাথে রিয়াক্ট করবে না। কিন্তু সেই সততার প্রতীক হয়তো সমস্ত কর্মী নয়। প্রসেনজিৎ বাবু দেখুন, উনি অশোকনগরের, উনি একজন কাউন্সিলর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের সম্ভবত, ঠিক বলছি তো দিদি? আর পাশে হচ্ছে হাবড়া বিধানসভা, সেখানে নাড়ু সাহা আমরা বলি, নাড়ুদা। তো তার যে চেয়ারম্যান, তার যে স্কুলটা আছে, স্কুলটা আইনি কি বেআইনি উনি জানেন। উনি যে কলেজের চাকরি করেন, সেই কলেজের নাকের ডগায় কি ঘটছে না ঘটছে আমি কোনো কলেজে চাকরি করি না দাদা, না করতেন সম্ভবত না ওটা। করতাম না চলো, কোনো কলেজে। না, না, ইনফরমেশন ভুল ভুল বলছেন। আছে হ্যাঁ, প্রসেনজিৎ দা, তো ঠিক আছে। যাই হোক, অশোকনগরে এমন অনেক ঘটনা ঘটেছে পৌর এলাকায়, পৌরসভার মধ্যে, যে আজকে প্রশাসন অনেক পদক্ষেপ নেয় না। না না, আমি এটা কোথাও আর নতুন করে বলতে হবে না, না এটা কোথাও আচ্ছা, আপনি প্রমাণিত, বলুন আম না, জনতা অশোক জানে নগরে কি ঘটনা কাটমানি চলে। ঘটেছে? কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আম জনতাকে সুবিধা দেওয়ার একটা ব্যাপার আছে তো, ব্যাপার আছে তো। বলতে পারলাম হ্যাঁ, আমি দেবো আপনাকে, সেখানেই আসছি যে একটা সুবিধা দেওয়ার ব্যাপার আছে তো।
হ্যাঁ, তো এটা সেই তো একটা সুবিধাটা মানুষ প্রশাসনের কাছে চায়, এবং বিরোধী রাজনৈতিক দলের কিন্তু ঠিক ততটাই দায়িত্ব আছে আম জনতাকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য। স্পেসিফিকলি যখন মানুষ প্রত্যন্ত এলাকার মানুষ হয়, যেমন সন্দেশখালীর মানুষ। আমার প্রশ্ন, ইলেকশন ক্যাম্পেইন ব্যান্ডওয়াগন শেষ হয়ে যাওয়ার পর সুন্দরবনের ওই মানুষগুলোর জন্য, কিংবা একেবারে স্পেসিফিক বলছি সন্দেশখালীর ওই মানুষগুলোর জন্য আপনারা কি করলেন, কেন্দ্র কি করলো, কিংবা কেন্দ্রের কাছে আপনারা ঠিক কোন বার্তাটা পৌঁছে দিলেন যাতে ওই মানুষগুলোর উন্নয়ন হয়? দেখুন, আজকে দু তিনটে কথা, মানে মুখ্যমন্ত্রী তো অসত্য কথা বলে, আমি বলবো না মিথ্যে কথা বলছেন। আজকে একই তো দেখুন বলবেন, রেশন, সত্য আর আমাকে মিথ্যে তো আমাকে একই আমাকে জিনিস। বলতে বললেন যে দিন, সঠিক আমাকে কথা বলতে দিন। বলছেন। না না, অসত্য কোন জায়গাটা বলছি আমি স্পেসিফিক্যালি বলছি। আজকে 5টা, উনি বলছেন কি আমি 5 কেজি করে রেশন দিই মুক্তে। 5টা রেশন কার্ড, 5টা রেশন কার্ডের মধ্যে 3টে রেশন কার্ড কেন্দ্র সরকারের, তার সংখ্যা হচ্ছে 6,45,00,000। রাজ্য সরকারের 2টো রেশন কার্ড, সেই 2টো রেশন কার্ডের মধ্যে একটা ন্যায্য মূল্যের রেশন কার্ড যার সংখ্যা হচ্ছে 90 লক্ষ, আর একটা ফ্রিতে দেওয়া হয় রেশন কার্ড রাজ্য সরকারের যার সংখ্যা হচ্ছে 55 লক্ষ। তো 55 লক্ষ মানুষকে ফ্রিতে রেশন দিয়ে উনি কিন্তু দাবি করেন 10 কোটি মানুষকে রেশন দিচ্ছে। আচ্ছা, আমি কারণ সেই 10 কোটি তর্কে রেশন গেলাম কার্ডই না। নেই। উনি কি 10 করছেন, কোটি না, 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 রেশন না, কার্ডই না, না, নেই। উনি কি করছেন এটা- তার জবাব দিবি, এবার- আমি জবাব এবার- জয়দীর কাছ থেকে নেব। আমি প্রশ্ন করছি যে, আমি যে প্রশ্নটা আপনার কাছে জানতে চাই, তাহলে ইলেকশনের এই ব্যান্ডওয়াগন শেষ হয়ে যাওয়ার পর, মানে ক্যাম্পেইন শেষ হয়ে গেল, বসিরহাটে আপনারা হেরে গেলেন, সন্দেশখালী ব্লকে আপনারা খুব ভালো রেজাল্ট করলেন, তারপর আপনারা ওখানে কোনো কম্বল বিতরণ শিবির, কোনো চক্ষুদান শিবির, কোনো আই টেস্ট, কোনো মেডিকেল হেলথ চেক আপ, কোনো রক্তদান শিবির, নিদেন পক্ষে একটা বসে আঁকো প্রতিযোগিতা পর্যন্ত কে করেছিলেন? বললো আপনাকে? আপনাকে সংখ্যা বলুন, আমি বলে জানতে দিতে চাই। পারি। রক্তদান শিবির বিজেপি একমাত্র বিরোধী দল পশ্চিমবঙ্গের ইতিহাসে। না, না, সন্দেশখালীতে, specifically বলছি, স্যার, সন্দেশখালীতে, সবথেকে সন্দেশখালীতে। বেশি রক্তদান শিবির সন্দেশখালীতে। সন্দেশখালীতেও হয়েছে। কবে? কবে? একদম ডেট টাইম দিয়ে বলুন। ডেট বলে দেবো, কিন্তু দায়িত্ব নিয়ে বলছি সন্দেশখালীতে আমাদের এমন কোন বিধানসভা নেই বসিরহাটে যে রক্তদান শিবির হয়নি। কারণ রক্তদান এই প্রশ্নটা শিবির করার কারণ আমাদের যে একটাই। 17ই সেপ্টেম্বর থেকে সেবা সপ্তাহ, 17ই সেপ্টেম্বর সদস্যতা থেকে অভিযান করেছেন? এক সপ্তাহ যে সদস্যতা অভিযান করেছেন? পর থেকে যে সেবা সপ্তাহ, সেই এক সপ্তাহ ব্যাপী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ফলমূল দেওয়া থেকে শুরু করে, মানুষকে বস্ত্র বিতরণ থেকে শুরু করে, রক্তদান শিবির থেকে শুরু করে আমাদের এটা ঘোষিত কর্মসূচি সারা পশ্চিমবঙ্গে করছেন। আমার প্রশ্ন সন্দেশখালীতে হয়েছে। আচ্ছা, সদস্যতা অভিযান করেছেন, সদস্যতা অভিযান করেছেন, বাদুড়িয়ায় হয়েছে, সদস্যতা অভিযান করেছেন, বসিরহাট দক্ষিণে। সদস্যতা অভিযান করেছেন। হ্যাঁ, ডেফিনেট হয়েছে। এবং সব থেকে আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবে, হয়তো সংখ্যায় কম হতে পারে, কিন্তু ওখানেও আমাদের এক একটা মন্ডল মানে কিন্তু ব্লক নয়, এক একটা মন্ডলে সদস্য সংখ্যা, অ্যাক্টিভ মেম্বারের সংখ্যা কিন্তু 30 থেকে 40-এর অধিক হয়েছে। অ্যাক্টিভ মেম্বার 30 থেকে 40 মানে এক একটা মন্ডলে, তো মন্ডল মানে হচ্ছে লোকাল এরিয়া, 3টে ওয়ার্ড নিয়ে হয় এক একটা মন্ডল। তো ওইটা কোনো ফিক্স নেই। একটা মন্ডল মানে 80 থেকে 100টা বুথ। হ্যাঁ। তো সেই জায়গায় 80 থেকে 100টা বুথে কিন্তু 30 জন যদি অ্যাক্টিভ মেম্বার হয়, বুঝতে হবে তার পিছনে আরো 100 আছে। 100 জন না হলে তাহলে প্রশ্ন, তাহলে একটু অঙ্কটা এই মিলছে না, জায়গায় একটু অঙ্কটা এই মিলছে না। একবার তাহলে অঙ্কটা আপনাদের টার্গেটটা মুখ থুবড়ে পড়লো কেন? না, মুক্তর ব্যাপার না। এই যে বসিরহাটে আজকে মামলা চলছে, আজকে 12 রাউন্ডের পর আমাদের একজনও না, আপনার এক একটা মন্ডল থেকে 30 অ্যাক্টিভ মেম্বার, সন্দেশখালী ধরে নিচ্ছি, এক একটা মন্ডল থেকে 30 জন অ্যাক্টিভ মেম্বার, তার পেছনে আরো 100 জন আপনি বললেন, তাহলে আপনাদের সদস্যতা অভিযানে কেন্দ্রীয় বিজেপি এত ক্ষুণ্ণ কেন? কেন বলছে টার্গেট মিট হয়নি? ওভারঅল 25% টার্গেট মিট হয়েছে। এবার আপনাকে বলি, আমাদের সদস্যতা অভিযান শুরু হয়েছে সারা প্যান ইন্ডিয়াতে, শুরু হয়েছে সেপ্টেম্বর মাসের 3 তারিখ থেকে, কিন্তু আমরা 27 অক্টোবর থেকে আমাদের অমিত শাহ এসে এখানে শুরু হয়েছে। এবার এই প্রশ্নটা করার একটা কারণ ছিল, কারণ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে বলেছেন যেখানে আবার একটা দুয়ারে সরকার ক্যাম্প হবে, যে রাজ্য সরকারের প্রকল্পগুলো মানুষ পাচ্ছেন না তার জন্য এই ক্যাম্প চালু করা হবে। যে সমস্ত মানুষরা সরকারি সুবিধা পাচ্ছেন না তারা উপকৃত হবেন। শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন। 26 তারিখের পর একটা ডেট দেখে আমি চিফ সেক্রেটারিকে বলবো যে বিশেষ করে প্রত্যন্ত এলাকাগুলোতে যাদের যেতে অনেক সমস্যা হয়, তার কারণ নদী পেরিয়ে যেতে হয়, সেই সব জায়গায় আর একটা করে দুয়ারে সরকার করবার জন্য, বিশেষ করে যারা কাস্ট সার্টিফিকেট এখনও পাননি, যারা লক্ষ্মীর ভাণ্ডারে এখনও নাম লেখাতে পারেননি, যারা স্বাস্থ্যসাথীতে এখনও নাম লেখাতে পারেননি, যারা পাট্টা পেতে পারেন কিন্তু পাট্টা পাননি, তাদের এই সমস্ত মানুষরা যাতে তাদের সময় মতো সুযোগগুলো পায়, তার জন্য
এই কাজগুলো করবার জন্য আমি মনে করি জানুয়ারির লাস্ট উইক থেকে ফেব্রুয়ারির ফার্স্ট উইক পর্যন্ত চলবে এটা, কারণ ফেব্রুয়ারিতে আবার মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাবে। জয়াদি, খুব ভালো পরিকল্পনা, হওয়া উচিত। এতদিন করেননি কেন? এতদিন ওখানে দুয়ারে সরকারটা বসলো না কেন? দুয়ারে সরকার আমাদের তো প্রতি বছরই বিভিন্ন পৌর এলাকা, বিভিন্ন পঞ্চায়েত এলাকায় বসে থাকে, এবং আমাদের তো কর্মসূচি ঘোষিত ছিল ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায়, যে ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে আমাদের দুয়ারে সরকারের ক্যাম্প হবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জায়গায়। তো সেই মতো সন্দেশখালীতেও হবে, কারণ আমরা রাজ্য সরকার চাই মানুষকে পরিষেবা দিতে। যারা এখনো লক্ষ্মীর ভান্ডার পায়নি, যারা এখনো বৃদ্ধ ভাতা পায়নি, বিধবা ভাতা পায়নি, বা কন্যাশ্রী, রূপশ্রী বা যে কোনো সরকারি সুবিধার আওতায়ভুক্ত আসতে পারেনি, আমরা চাই তারা আসুক। বোঝা গেল। প্রসেনজিৎ বাবু, আমার প্রশ্ন হচ্ছে যে সরকার হ্যাঁ হবে 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 সবটাই হবে, সবটাই এত বড় ইস্যু হয়ে যাওয়ার পর তার মানে কোনো একটি প্রত্যন্ত এলাকা সুযোগ সুবিধা পাওয়ার জন্য হয় সেখানে এমন কিছু ঘটতে হবে যাতে মিডিয়া সেটাকে একদম হেডলাইন বানায়, না হলে সরকারের চোখ সেদিকে যাবে না। এক মিনিট দাদা, এক সেকেন্ড। দুয়ারে সরকার কিন্তু আমাদের শুধু সন্দেশখালীতে হচ্ছে না, আমি গোটা রাজ্য জুড়ে হচ্ছে। আমি জানি সেটা, রাজ্য জুড়ে সেটা হচ্ছে। জানি দিদি, কিন্তু আমার প্রশ্নটা একদম স্পেসিফিকলি সন্দেশখালীকে নিয়ে, কারণ সন্দেশখালী এমন একটি জায়গা যেখানে পৌঁছতে কালঘাম ছুটে যায়। আপনিও জানেন, আমিও জানি। সন্দেশখালী ছাড়াও আরো অনেক এবং জায়গা গোটা আছে সুন্দরবন, দূরদূরান্তে। গোটা সুন্দরবনে সমস্ত জায়গাতে দিদি আমি এই আমি আমি একই 72 ঘন্টা আগে গিয়েছিলাম সুন্দরবন। আমি দেখে এসেছি সুন্দরবনে এখন দুয়ারে কি সরকার অবস্থা। একটা নির্দিষ্ট টাইমে একটি সরকার দ্বীপ করে। একটি দ্বীপ থেকে ক্যানিং ফিরতে আমার নিশ্চয়ই। পাক্কা 3 ঘন্টা সময় লেগেছিল। কিন্তু সেই জন্য তো 4টে আজকে খেয়া এবং 5টা টোটো ভ্যান আজকে তো বার করে। মুখ্যমন্ত্রী সেতুর ঘোষণা করেছেন। বলুন প্রসেনজিৎ বাবু। দেখুন, ত্রিস্তরীয় যে পঞ্চায়েতি ব্যবস্থা রয়েছে, সেই পঞ্চায়েতি ব্যবস্থা আমি বলবো না, বামফ্রন্ট আমলের ত্রিস্তরীয় পঞ্চায়েতি ব্যবস্থার মধ্য দিয়ে তখনকার যে সমস্ত সরকারি প্রকল্প ছিল, কেন্দ্র সরকার কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার মিলিয়ে সরকারি প্রকল্পগুলো তো একতরফা রাজ্য সরকারের নয়, সেখানে কেন্দ্র সরকারের কন্ট্রিবিউশন অনেক বেশি। বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, আবাস যোজনা থেকে শুরু করে অনেক কিছু আছে। কিন্তু আপনারা তো টাকা দিচ্ছেন না, এটা ওনাদের অভিযোগ। কেন টাকা দেওয়ার জায়গায় তো একটা রিসোর্সের অডিট দেখাতে হবে। আমি আমার ইচ্ছে মতো টাকা নেবো, ইচ্ছে মতো খরচা করবো, খাত বিনিময় করবো, সেটা হয় না। লেট মি ফিনিশ। আপনি বলবেন জানেন বেশি, বলবেন বেশি, তো ঠিক আছে। এই ত্রিস্তরীয় পঞ্চায়েতি ব্যবস্থার উপর কোথাও না কোথাও আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মাইন্ডসেট হয়ে গেছে। কিন্তু পঞ্চায়েত ব্যবস্থার মধ্য দিয়ে যে গরিব মানুষরা সঠিক পরিষেবা পাচ্ছে না, পঞ্চায়েত প্রধান তো আপনার মানে বিজেপির। শুনুন না, তার মানে তাকে কাজ করতে দিচ্ছে না। কত জায়গা হবে। আজকে নন্দীগ্রামে কি হয়েছে, পঞ্চায়েত সমিতিকে অ্যাভয়েড করে আবাস যোজনার তালিকা ঘোষণা করা হয়েছে। বেশ আমি ছোট্ট বিরতি নেব, আমি আসবো। একটা ছোট্ট বিরতি আমায় নিতে হবে না, আপনাকে অনেক বলতে দেওয়া হচ্ছে। প্লিজ এরকম বলবেন না, আপনি অনেক কিছু বলছেন। কিন্তু এখানেই আমি একটা ছোট্ট বিরতি নেব, কিন্তু বিরতিতে যাওয়ার আগে আমাকে দিতে হবে, কারণ আমি বলতে পারবো। বেশ ডিমান্ড নিশ্চয়ই রাখবেন। বিরতিতে যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্য শোনাবো, কারণ সন্দেশখালীর লড়াইটা ছিল সম্মানের লড়াই, আত্মসম্মানের লড়াই। যে মা বোনেদের আত্মসম্মান নিয়ে প্রশ্ন উঠেছিল, সেই মা বোনেদের আত্মসম্মানের লড়াই। আজ কোথাও সন্দেশখালীতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু মানবিকতার পাঠ পড়ালেন। কি বললেন শুনুন। আমি জানি সন্দেশখালীতে একটা রুরাল হসপিটাল আছে, 30 বেডের একটা রুরাল হসপিটাল আছে, কিন্তু এরা অনেক দূরে থাকে। আমি ওটাকে 60 বেডের করে দিতে বলছি। এবং বিশেষ করে যারা কেউ হতাশ হবেন না, বিপদে পরিচালিত হবেন না। টাকা আসবে চলে যাবে, কিন্তু সম্মান কখনো চলে যায় না। সম্মান যদি চলে যায়, সব চলে যায়। টাকারও দাম থাকে না, কিচ্ছুর দাম থাকে না। কাজেই মনে রাখবেন, যদি মানুষ হতে পারেন, মনুষ্যত্বের দাম সবচেয়ে বেশি, মানবিকতার দাম সবচেয়ে বেশি, তার থেকে দাম আর কোনো কিছুতে নেই। ফিরে এলাম বিরতির পর।
সন্দেশখালীর লড়াইটা বেসিক্যালি ছিল কিন্তু আত্মমর্যাদার লড়াই, আত্মসম্মানের লড়াই, ওখানকার মহিলাদের, ওখানকার প্রতিটা মানুষের আত্মসম্মানের লড়াই। আর সেই আত্মসম্মান নিয়েই আজ মানবিকতার পাঠ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী থেকে। কি বললেন মুখ্যমন্ত্রী? টেক এ লুক। কেউ হতাশ হবেন না, বিপথে পরিচালিত হবেন না। টাকা আসবে, চলে যাবে, কিন্তু সম্মান কখনো চলে যায় না। সম্মান যদি চলে যায়, সব চলে যায়। টাকারও দাম থাকে না, কিচ্ছুর দাম থাকে না। কাজেই মনে রাখবেন, যদি মানুষ হতে পারেন, মনুষ্যত্বের দাম সবচেয়ে বেশি, মানবিকতার দাম সবচেয়ে বেশি, তার থেকে দাম আর কোনো কিছুতে নেই। এটাই তো আপনাদের কিউ লাইন ছিল প্রসেনজিৎ দা। হ্যাঁ, এটাই তো আমি এখানেই বলতে যে আজকে প্রশাসনিক বৈঠকে উনি করতে গেছেন প্রশাসনিক বৈঠক, কেন সব পঞ্চায়েত প্রধান ডাক পাবে না, কেন বিরোধীদের নেতৃত্ব ডাক পায় না? আজকে দিদি বলুক না যে যত পশ্চিমবঙ্গে প্রশাসনিক বৈঠক হয়েছে যেখানেই উনি করেছেন, কেন বিরোধী বিধায়ককে জনপ্রতিনিধিকে ডাকা হয় না? তবে প্রসেনজিৎ দা, আজকে বেড়মজুর 1, বেড়মজুর 2 কিংবা সন্দেশখালী ব্লক 1, ব্লক 2 তাদের লোকজন আসেনি? সেখান থেকে লোকজন আসেনি? লোকজন আসে নয়, আজকে আসেননি। ভিডিওকে দায়িত্ব দেওয়া হয়েছে, পুলিশের আইসিকে দায়িত্ব দেওয়া হয়েছে, সরকারি টাকা সরকারি বাড়ানো হয়েছে। আজকে সরকারি অনুষ্ঠান থাকলে দায়িত্ব কাকে দেওয়া হবে? হ্যাঁ, দায়িত্ব দেওয়া হচ্ছে, এবং এই যে লোক এসছে যারা দায়িত্ব তো ডিএমএ সরকার ছিল। নিয়ে এসছে, তো কার ঘাড়ে কথা মাথা? যেখানে যে মহিলা রিপোর্ট করছে থানায় যে তার শিরোধানি হয়েছে, থানার অফিসার বলছেন শাহজাহানের সঙ্গে বসে মিটিয়ে নিন। কার ঘাড়ে কথা মাথা যে পুলিশ যদি ডাকে তারা আসবে না? তারা অন্ধকার দিনগুলো দেখেনি? আজকে আজকে গদাধর বাবু ভিডিও তো আমরা দেখেছি। আপনি যখন এই কথা বলছেন তখন আমি আজকে ত্রিস্তরীয় পঞ্চায়েতি ব্যবস্থা ফেল করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, তাই দুয়ারে সরকার। আমি পুরোটা মেনে নিচ্ছি, আমরা সবাই মেনে নিচ্ছি যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা ফেল করেছে অ্যাজ পার বিজেপির মুখপাত্র প্রসেনজিৎ ঘোষ। সরকার থেকে হয়েছে সংসদ। এখানে একটা প্রশ্ন, যেটা হাইকোর্টে মামলা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি গর্জে উঠবে, এটা খুব স্বাভাবিক। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি গর্জে উঠবে, এটাও খুব স্বাভাবিক। বিরোধীরা গর্জে উঠবে, এটাও খুব স্বাভাবিক। আবার বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস গর্জে উঠবে, সেটাও স্বাভাবিক। কিন্তু যারা এতদিন ধরে প্রতিবাদ করলেন, যারা প্রতিবাদী মুখ, তারা আজকে হঠাৎ তৃণমূল কংগ্রেসকে ছেড়ে দিয়ে, যারা এতদিন তৃণমূল কংগ্রেসের এগেনস্টে প্রতিবাদ করলেন, তাদের ছেড়ে দিয়ে আজকে বিজেপির বিরুদ্ধে গর্জাচ্ছেন কেন? কজন? একজন, যিনি প্রতিবাদী মুখ, মমিতাদি থেকে শুরু করে সুজয় মণ্ডল, যে সুজয় মণ্ডলকে পাশে দাঁড় করিয়ে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সবাই ছিলেন। আপনারা বসিরহাটে নরেন্দ্র মোদীর সভাতে, আপনারা বসিরহাটে, সে ওখান থেকে সন্দেশখালী ছাড়া হয়েছে। এই কারণের জন্যই আমরা ফরম্যাট চেঞ্জ করতে বাধ্য হয়েছি, এই কারণের জন্য। কারণ কেউ কারো কথা শুনতে চায় না, কেউ কারো কথা শুনতে চায় না। আজকালকার দিনে, আজকালকার দুনিয়ায় কেউ কারো কথা শুনতে চায় না। খবরটা চাপা পড়ে যায় চিৎকারের দম্ভে। কিন্তু এখানে আমি কাউকে পার্সোনালি বলছি না, আমি এটা সার্বিক আমাদের সমাজের এই মুহূর্তের হাল। সেইখানে একটা জিনিসকে কি করে অস্বীকার করবেন যে সুজয় মণ্ডল বসিরহাটে আপনাদের প্রধানমন্ত্রীর সভাতেও উপস্থিত ছিলেন, বারবার তিনি শুভেন্দু অধিকারীর সভাতেও উপস্থিত ছিলেন, সুকান্ত মজুমদারের সভাতেও উপস্থিত ছিলেন, এবং আজ তিনি সেই সন্দেশখালীতে দাঁড়িয়েই তৃণমূলে জয়েন করলেন। এবং শুধু জয়েনই করলেন না, বললেন সেই সময় ভুল পথে চালিত করেছিল বিজেপি। সুজয় মণ্ডল, সুজয় মণ্ডল, হ্যাঁ বলবো সুজয় মণ্ডলের বক্তব্য। তৃণমূলে জয়েন করলাম কেন? কারণ তৃণমূল কংগ্রেসের যারা পদাধিকারী ছিলেন বিগত 1 বছর আগে, এবং তাদের দ্বারা এই সন্দেশখালী সাধারণ মানুষ অত্যাচারিত হয়েছিল। সেই সময় আমার মনে হয়েছিল যে এদের দ্বারা তৃণমূল কংগ্রেসের পদাধিকারীদের দ্বারাই তৃণমূলের কংগ্রেসের ক্ষতি হচ্ছে। সে কারণে আমি নিজেকে সরিয়ে নিয়েছিলাম। আর আজকে তৃণমূলে ফিরলাম কারণ আগের সন্দেশখালী যে পরিস্থিতিতে ছিল, সন্দেশখালী মানুষ স্বাধীনভাবে চলতে পারতো, সন্দেশখালী মানুষ স্বাধীনভাবে তার নিজস্ব কথা বলতে পারতো, সেই পরিবেশ পরিস্থিতি আজকে ফিরে এসছে। সেজন্য আজকে আমি তৃণমূলে। রেখা পাত্র আপনাকে বলছেন যে রাজনৈতিক গুরু, তো সেক্ষেত্রে রেখা পাত্র কি তৃণমূলে জয়েন করতে পারে? রেখা পাত্রকে এই কোশ্চেনটা করবেন যে গুরু যদি তৃণমূলে যোগ দেয়।
বেশ, প্রশ্নটা আমরা রেখা পাত্রকে করেছিলাম এবং রেখা পাত্র কি বলবো সেটাও শোনাবো। রেখা পাত্র, তো উনি তৃণমূলে যোগ দিয়েছে, এটা তো বড় কথা নয়। আর আজকে যদি ঘটা করে যদি তৃণমূলে যোগ দিয়ে যদি বলতে চান যে ইনি বিজেপি করতেন, তাহলে আমাদের কিছু করার নেই, কারণ উনি তৃণমূল ভালোবাসেন, উনি নিজে মুখেই স্বীকার করেছেন আমরা তৃণমূলে তৃণমূল ভালোবাসি, তৃণমূল করি। হ্যাঁ, তো উনি তার ভিতরে হয়তো কিছু গরম গরম কথা বলে সন্দেশখালীটাকে উত্তপ্ত করার চেষ্টা করবে, কিন্তু কিছু লাভ হবে না। সন্দেশখালীর মানুষ যায় একজনের জন্য, গোটা সন্দেশখালীর মানুষটা কোনোদিন বিভ্রান্ত হবে না। এবার জিনিস হচ্ছে রেখা পাত্র তো গোটা সন্দেশখালী মানুষের প্রতিনিধি নন, রেখা পাত্রর নিজের প্রতিনিধি। রেখা পাত্র ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি, আর এই মুহূর্তে সন্দেশখালীর মানুষ মানেই ভারতীয় জনতা পার্টি, এইটা আমরা বলতে পারি না, যদিও রেখা পাত্র বলছেন। এখানে আমি আপনার কাছেই আসবো প্রসেনজিৎ বাবু, যিনি সেই সময় আন্দোলনের অন্যতম মুখ, যিনি আপনাদের শুভেন্দু অধিকারী থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব কটা মিটিংয়ে প্রস্তুত ছিলেন, সেই সুজয় মণ্ডল আজকে বলছেন সন্দেশখালী তার পুরনো চরিত্র ছেড়ে সেই আগের সন্দেশখালীতে ফিরে এসছে, যেখানে মানুষ স্বাধীন, যেখানে ল অফ দ্য ল্যান্ড রয়েছে, যেখানে ল অ্যান্ড অর্ডার ভালো। কি বলবেন? দেখুন, আজকে তৃণমূলের একটা পুরনো পদ্ধতি, আমাদের ওখানে দিলীপ সিং ছিলেন প্রাক্তন পঞ্চায়েত সমিতির যিনি কর্ণধার ছিলেন, সে দিলীপ সিংয়ের এগেনস্টে প্রায় 20-22টা কেস দেওয়া হয়েছে, এই সুজয়ের এগেনস্টে 16-17টা কেস দেওয়া হয়েছে। তো এই যে কেসের ভয় দেখানো, একটা ভীতি, এটা একটা কাজ করে। কারণ মানস ভুঁইয়ার ক্ষেত্রে অত বড় লিডার, কংগ্রেস থেকে তাকে জেলা ছাড়া করে তারপর তৃণমূলে জয়েন করানো, আগামী দিনে তন্ময় ভট্টাচার্য হয়তো ওই পথে যাবে। এফআইআর হয়েছে, অথচ অ্যারেস্ট হচ্ছে না। শিলদাহানির কেস, মানে আপনি এই যে 2021-এর নির্বাচনের আগে আপনারাও করেছেন, তৃণমূলের বিভিন্ন নেতাদের ইডি সিবিআই দেখিয়ে নিজের দলে নিয়ে গেছেন, করে রাখতে পারেননি। কোনটা ইডি সিবিআই শুধু রাজীব ব্যানার্জি, আপনারা তো চেষ্টা করে, এই যে জ্যোতিপ্রিয় মল্লিক বলুন, পার্থ চ্যাটার্জি, আপনারা তৃণমূলের সমস্ত নেতাদের 2021-এর নির্বাচনের আগে ভেবেছিলেন যে ইডি সিবিআই দেখে ভয় পাবে। তাই নয়, প্লিজ জয়াদি প্রসেনজিৎ বাবু দুজনকে একটু মনে করিয়ে দেবো। আমি যদি একটু বাংলা থেকে বেরিয়ে যাই, প্লিজ জয়াদি প্লিজ, আমি যদি একটু বেরিয়ে যাই, আমি যদি একটু বাইরে যাই, প্রধানমন্ত্রী প্লিজ জেন্টলম্যান প্লিজ নরেন্দ্র মোদী একজনের বিরুদ্ধে, নরেন্দ্র মোদী একজনের বিরুদ্ধে, প্লিজ, নরেন্দ্র মোদী একজনের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে তিনি আর্থিক তছরূপের সঙ্গে জড়িত। তিনি কিন্তু এই মুহূর্তে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। জাস্ট ফুড ফর থট। কিন্তু প্রফুল্ল প্যাটেল দুর্নীতি নেই, কিন্তু প্রশ্নটা হচ্ছে আপনি যে দল ভাঙানোর কথা বলছেন, সেই আজকে সুজয় মণ্ডলকে দেখে যে দল ভাঙানোর কথা বলছেন, এই দল ভাঙানোর রাজনীতি, এই দল ভাঙানোর রাজনীতি কোথাও তো আপনারাই 2019-এর পর থেকে কিংবা 19 থেকে শুরু করেছিলেন, এমন তৃণমূল কংগ্রেস বলছে। এবং আমরা দেখেওছি মুকুল রায় থেকে শুরু করে একাধিক, শুভেন্দু অধিকারী, একাধিক মানুষকে আমরা দেখেছি চলে যেতে। জন্ম হয়েছিল তখন না, অনেক আগে, কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতি, আর পশ্চিমবঙ্গের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের হাত ধরে এসছে, কংগ্রেসের খরচায়, কংগ্রেসের হেলিকপ্টার চড়ে, আর প্রথম কংগ্রেস থেকে দল ভাঙিয়ে নেওয়া শুরু করেছে। কোনো দল ভাঙায়নি, মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর বিরুদ্ধে লড়াই। আর আপনারা তো বাংলাদেশে দিনও ছাড়ছেন না, মালদায় প্রধান বানিয়েছেন লাভলি খাতুন, যার নাম হচ্ছে নাসরিন, হাইকোর্টে মামলা চলছে। আপনারা আভারানিকে দক্ষিণে, বনগা দক্ষিণের করেছে, শপথ দেবনা দাঁড়িয়েছে তাকে, সেখানে হচ্ছে প্রমাণ হয়ে গেছে সে বাংলাদেশি। আজকে জঙ্গি অনুপ্রবেশকারীরা যদি আপনাদের দলে না, আপনারা ভোট এখানে একটা খুব ভাইটাল প্রশ্ন আছে। তাহলে দেখুন, জঙ্গি কিংবা সন্ত্রাসবাদী এদের কোনো ধর্ম হয় না, এদের কোনো দেশও হয় না। আমি বলবো এদের দেশও হয় না, এদের ধর্মও হয় না। হয় না জঙ্গিদের ধর্ম হয়, জঙ্গিদের ধর্ম মত হয়, এই রাজনৈতিক মত থাকে তো। কেন আমরা ইমরানকে দেখিনি যে সিমির প্রতিষ্ঠাতা, তাকে সংসদে পাঠিয়েছিল? আমরা এখনো বিশ্বাস করি দক্ষিণের যে ক্যান্ডিডেট করেছিল, দেখুন তাদের রাজনৈতিক মতাদর্শ আমি জানি না, কিন্তু দেখুন এখনো ভারতের হোম মিনিস্ট্রি থেকে যখন তৃণমূল কংগ্রেসকে জঙ্গি সংগঠন ঘোষণা করা হয়নি, তার মানে জঙ্গি নয়। আপনি যে লাইনে যাচ্ছেন, আপনি একটু পরে সেদিকেই চলে যাবেন।
জঙ্গি মানসিকতার লোককে আশ্রয় দিয়েছে, তিনি না, দিলে বড় না, এখানে কথা। এখানে একদম না, please, একদম না। আপনি বলার আগে আমি তো আমি বলে দিলাম না। একটা পয়েন্ট ক্লিয়ার করতে চাই। জাভেদ মুন্সি থেকে শুরু করে এই এবিটির যে জঙ্গিরা ধরা পড়ছে, আসাম থেকেও ধরা পড়ছে, বাংলা থেকেও ধরা পড়ছে, এদের কোনো দেশ তো নিশ্চয়ই হয়, তারা কোনো না কোনো দেশের বাসিন্দা, এদের কোনো ধর্ম হয় না এবং এদের কোনো মানবিকতার পরিচয় হয় না। এরা আতঙ্কবাদী, এরা জঙ্গি, এরা পৃথিবীর নিকৃষ্টতম কীট। এবার সমস্যা হলো সন্দেশখালিতেও দেখলাম এবং এই জঙ্গি ধরার পর থেকে, পাকড়াও হওয়ার পর থেকেও দেখলাম একটা পোলারাইজেশন পলিটিক্স শুরু হলো। কোথাও একটা হিন্দু ভার্সেস মুসলিম এই এটা তো পলিটিক্স শুরু বিজেপি হলো। এবং হ্যাঁ, আমদানি এটা বিজেপি সর্বদাই করেছে, করে থাকে। আমদানি এটা বিজেপি করেছে, কিন্তু আপনারাও চালিয়ে যাচ্ছেন। না না, একেবারে। ঐক্যশ্রী কি? ঐক্যশ্রী আপনারাও কার চালিয়ে জন্য? যাচ্ছেন। আমরা আপনারাও চালিয়ে যাচ্ছেন। এটা সংখ্যালঘুদের জন্য, আমরা হিন্দুরা ধর্ম apply নিয়ে করবেন না। রাজনীতি করি এক- না। এক- 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 আমরা এক- ধর্ম এক- এক করে, নিয়ে এক- এক রাজনীতি করে। করি না। ঐক্যশ্রী আমরা এক মিনিট, এক মিনিট, এক মিনিট। বিমানবাতা কারা এক চালু মিনিট, করেছে? এক মিনিট, এক মহাজের মিনিট, মাতা এক কেন মিনিট। পুরোহিত বানা আগে করেননি? আপনারা আপনারা ধর্ম চিহ্নিত নিয়ে- করেছেন সংবিধানে কি লেখা আছে? তুমি মুসলিম, তুমি সংবিধানে হিন্দু। আমাদের দেশ তুমি কি? মুসলিম, তুমি হিন্দু। ধর্ম এটা তৃণমূল নিরপেক্ষ করেছে। দেশ। সেখানে আজকে দাঁড়িয়ে বিজেপি কি করে ঐক্যশ্রী বলে করেছেন। হিন্দু মুসলিমের মধ্যে ভাগাভাগি করে? সেটা মমতা কেন বন্দ্যোপাধ্যায় বলে? করেছে। বিমানবাতা না, কি করেছে? মমতা কিন্তু আমার প্রশ্ন বন্দ্যোপাধ্যায় হচ্ছে, বলেনি। করেছে। মমতা আমার প্রশ্ন বন্দ্যোপাধ্যায় হচ্ছে, বলেনি। আমার যে প্রশ্ন, হিন্দুরা আমার যে প্রশ্ন, হিন্দুরা এক মিনিট, আবেদন করবেন এক না। মিনিট, আমার প্রশ্ন, সন্দেশখালির মতো একটা ইস্যু যেখানে মানুষের জমি চলে যাচ্ছে, মা বোনেদের ইজ্জত নিয়ে প্রশ্ন উঠছে, তাদের উপর অত্যাচার হচ্ছে, সেখানে কি করে ধর্মের রাজনীতি ঢুকলো জয়াদি? আমরা কোনো ধর্ম নিয়ে রাজনীতি করি না, প্রথমেই বলছি। কে করেছিল? মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও গিয়ে বলেনি যে সন্দেশখালিতে ধর্মের রাজনীতি হবে। ধর্মের রাজনীতি বিরোধী দলনেতা এবং বিজেপি গিয়ে করেছিল। পার্থভৌমিক, তাদেরকে ওকে, প্রসেনজিৎ বাবু। তাদেরকে পার্থভৌমিক না, কীর্তন দর্শে কি কীর্তন করছিল? করাটা কি অন্যায়? কীর্তন, যদি তাহলে কোনো আমরা সামাজিক যদি অনুষ্ঠান থাকে, হিন্দু সেখানে হয়ে যাবে। হিন্দু হয়ে সেখানে হিন্দুত্বের যাওয়ার কথা বলি, অধিকার আছে। সেটা কি অন্যায় হয়? একদম না, না। ধর্ম নিরপেক্ষ অন্যায় হয়। দেশ, আমরা শুধু আমরা করি না। ভুল। এই যে আমাদের মহাজ্জেম আচ্ছা, ভাতা আপনি- চালু আপনি করেছেন কি বিশ্বাস করেন না? আপনি কি বিশ্বাস করেন এই ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ দেশ? কোনটা? এই ভারতবর্ষ এই ভারতবর্ষ একেবারে। ধর্মনিরপেক্ষ বিশ্বাস করেন তো? সেটা বিশ্বাস তাও করেন তো? অ্যামেন্ডমেন্ট করে ঢোকানো হয়েছে। বিশ্বাস করেন তো? সোশ্যালিস্ট সেকুলার তাহলে সরকার বিজেপি কি তবে- করে? তবে- তবে আমি বিজেপি বুঝতে পারছি, মানে? please, এটা আম্বেদকরের- ভারতীয় প্লিজ জনতা জয়াদি, পার্টি জয়াদি, মানে? তবে তাহলে প্রসেনজিৎ বাবু, সংবিধানকে ধর্ম নিরপেক্ষতায় অবমান- সমস্যা কি? অবমাননা এক মিনিট, এক মিনিট, এক করে মিনিট, এক মিনিট। বাংলার মাটিতে ধর্ম হিন্দু নিরপেক্ষতায় মুসলিমের সমস্যাটা মধ্যে কোথায়? বিভাজন কেন করে? কোনো সমস্যা নেই, এক্স্যাক্টলি, কোনো সমস্যা নেই, সমস্যা নেই, সমস্যা নেই বিজেপি। কোনো সমস্যা নেই। কোথায় তাহলে- বিজেপি? তাহলে রাষ্ট্রবাদী কেন? হতে সমস্যা কেন? কোথায়? তাহলে- তৃণমূলের রাষ্ট্রবাদী হতে সমস্যা তাহলে কোথায়? এক্স্যাক্টলি, রাম- বলুন, উত্তর দিন, বাংলাদেশি লোককে উত্তর দিন, তাহলে রাম- উত্তর দিন। কেন বাংলাদেশি লোককে আপনি বেশ, ইয়ে এখানে করবেন? থামবো, প্রার্থী করবেন? এখানে এই পয়েন্টটাকে এখানেই থামাবো, এখানেই থামাবো। আমরা এবার পাস করছি। এখানে আমাদের প্রশ্ন, লাভলি একটা ছবি দেখাবো। মালদার প্রধান গঙ্গাধরের সেই স্টিং কেস উঠেছে, অপারেশন, আবার আনি, যখন কেস উঠেছে। সন্দেশখালীর রাজনীতি বাংলাদেশের রীতিমতো লোক। উত্তপ্ত, যখন তৃণমূল কংগ্রেস একেবারে ব্যাকফুটে, একটা নতুন করে সমস্যা শুরু হলো, একটা নতুন করে ছবি ঢুকতে শুরু করলো, গঙ্গাধরের ছবি। কে এই গঙ্গাধর? তিনি ভারতীয় গদাধর, বাদ করবেন, কে এই গদাধর কয়াল? তিনি আবার ভারতীয় জনতা পার্টিরই এক মন্ডল সভাপতি। তিনি বলছেন যা হয়েছে, গদাধর কয়াল বিজেপি মন্ডল সভাপতি সন্দেশখালী 2, তিনি বলছেন যা হয়েছে সব টাকা দিয়েছে কে? বিজেপি, সব করানো হচ্ছে। শুনুন। যে মহিলারা আজকে শুভেন্দু দা তার লোকদের দিয়ে টাকা পাঠানো, মোবাইল পাঠানো, সব সাপোর্ট গুলো দিচ্ছে বলে শুনুন দাদা, খালি জিনিসে কিচ্ছু খালি হাতে হবে না, খালি হাতে কখনো হয় না। আমরা না দীর্ঘদিন করে আসছি, আমরা বঞ্চিত হয়ে আসি, সে ঠিক আছে, আমরা মেনে নিতে পারবো, আমরা দেশের স্বার্থে লড়ছি, দাদা, অখণ্ড সেটা ভারত আপনার- চাই আমাদের, সেটা কেন চাই সেটা আপনারা আমাদের দোষ দেন। নিজেদের, আমরা সেটা জানি, কিন্তু সবাই ওই কথা শুনে আর মুখ পেট ওইটা কি ভরবে না। বললাম, এই আন্দোলনকারী যে মহিলারা আছে, কারণ ফার্স্ট আমাকে যে মহিলারা আন্দোলনটা করেছে তাদেরকে আগে সাপোর্টটা আগে সাপোর্ট তাদের, কারণ ওরা জ্বলেছে, ওদের টিভিতে মুখ দেখিয়েছে, ওরা ফ্যামিলিগত, মানে ওরা অলরেডি তো টার্গেট, ওটাই টার্গেট, ওরা আইডেন্টিফাই হয়ে গেছে। তাহলে আগে এদেরকে আমাকে সামনে আনতে হবে, রাখতে হবে, কারণ এদেরকেও তো প্রতি মুহূর্ত বিরোধী নেওয়ার চেষ্টা করবে। তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আগে এইদেরকে আমাকে সামলাতে হবে। এই ভিডিও সামনে আসার পরেই শোরগোল পড়ে যায় রাজনীতিতে, এবং ভারতীয় জনতা পার্টি বলে এটা এআই ভিডিও। এবার জিনিস হচ্ছে, যদি এটা সত্যি এআই ভিডিও হয়ে থাকে, আমরা যারা প্রতিদিন ভিডিও নিয়ে কাজ করি, আমরা এক ঝলক দেখে বলেছি এটা এআই ভিডিও হয়তো নয়, তবে এটা স্টিং অপারেশন, এটা স্টিং অপারেশন করেছে কেউ। বিজেপি এখনো পর্যন্ত এই ভিডিওর ফরেন্সিক
জাজ করায়নি, অর্থাৎ ফরেন্সিক চেক করায়নি, কিন্তু তারা বারবার এসে বারবার এরকম একাধিক প্যানেলে বসে এআই ভিডিও তকমা তুলেছে। আজকে এআই ভিডিও তকমাটা যখন আবার আমি জানি প্রসেনজিৎ বাবু তুলবেন, তার আগে আমার একটাই প্রশ্ন, যদি এআই হয়, আচ্ছা আপনি তুলবেন না, বেশ, আমার বক্তব্য যখন গদাধর কয়াল এরকম একটা ক্লেম করলেন, আপনারা রাজনৈতিকভাবে পিছিয়ে পড়লেন। আরে বাবা, গদাধর কয়াল সে তো কুণাল ঘোষ নয়, গদাধর কয়াল তোর কবির সুমন নয়, খাও খাও সেই লেভেলের কেউ নয়। আমাদের হাজার হাজার মন্ডল সভাপতির একজন, আমি ধরেই নিলাম, ঠিক ঠিক। কিন্তু কুণাল ঘোষ যখন বলল সারদার সব থেকে বড় বেনিফিশিয়ারি হচ্ছে কালীঘাটে ডাকাত রানী, তাহলে কি সেটাও মেনে নেব? উনি কি মেনে নিচ্ছেন? মানবেন না কেন? একেবারে মানবেন না কেন? ও ডাকাত রানী তাহলে সেটা প্রমাণ সাপেক্ষ। কিন্তু কুণাল ঘোষ যে বলেছিলেন, কুণাল ঘোষ যে বলেছিলেন, প্রসেনজিৎ বাবু, কুণাল ঘোষ যে বলেছিলেন সেটা আমরা জানি। কুণাল ঘোষ কি কি বলেছিলেন আমরা শুনেছি। ওটাকে আমরা কুণাল ঘোষের বক্তব্যকে এআই ভিডিও বলবো না। তৃণমূল কংগ্রেস কিংবা কুণাল ঘোষ কিন্তু আজ পর্যন্ত বলেনি যে আমার এআই ভিডিও। কবির সুমন এবার গ্রেটার কনস্পিরেসি, তাহলে কি কোথাও সন্দেশখালীতে, নিশ্চয়ই সন্দেশখালীতে আমি ধরে নিচ্ছি 70% অরাজকতা চলছিল, বাকি 30% কি আপনাদের ফান্ডেড? মানে খবরগুলো যদি আমি ধরে নিই গদাধর কয়াল সে কে, সে সন্দেশখালীর একটি মণ্ডল সভাপতি, এবং আপনিও জানেন সুন্দরবনের এই প্রত্যন্ত গ্রামগুলোতে, এই ছোট্ট ছোট্ট দ্বীপগুলোতে, সেখানে কুণাল ঘোষরা কিংবা অগ্নিমিত্রা পলরা তারা ভোটের সময় যান, প্রতিদিন যান না। দৈনন্দিন রাজনীতিটা কিন্তু এই গদাধর কয়ালরাই করেন কিংবা রেখা পাত্ররাই করেন, কারণ তারা ওখানের বাসিন্দা। তাহলে উনি কি পুরোটাই সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন? দেখুন, সত্যি মিথ্যের ব্যাপারটা ফরেনসিক টেস্ট হলে বোঝা যাবে। করেননি কেন? ঠিক আছে, আরে কারা করবে? আমরা বলেছি ফেক, এআই পদ্ধতিতে করা হয়েছে। টাকা দিচ্ছি, আজকে আছে বারবার বলছে অডিট হয় না বলে, কেন সুপ্রিম কোর্টে যাচ্ছেন না? কেন যাচ্ছেন না সুপ্রিম কোর্টে? সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী কি বলেছে মিডিয়ার সামনে দাঁড়িয়ে? আমরা কেন্দ্রের কাছে আর্জি জানিয়েছি যাতে কোনোভাবে এই আবাস যোজনার টাকা প্রদান করা না হয়। আর গদাধর সঠিক না ফেক তার উত্তর 2024-এ বসিরহাটের মানুষ দিয়েছে। 3 লক্ষের বেশি ভোটে হাজী নুরুল ইসলাম শুভেন্দু অধিকারী, তাকে আজকেও আমরা প্রশ্ন করেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীতে গেলেন, কি বলবেন? শুভেন্দু অধিকারী কি বললেন দেখুন। তিনি যে কোনো জায়গায় যেতে পারেন, আমরা ভারতীয় হিসেবে প্রত্যেকের জায়গায় যেতে পারি, এটা নিয়ে কোনো সমস্যা নেই। বিষয়টা হচ্ছে, যখন সন্দেশখালীর মা বোনেরা অত্যাচারিত হচ্ছিল দীর্ঘদিন ধরে, তাদের জমি লুট হচ্ছিল, শারীরিক অত্যাচার হচ্ছিল, তাদেরকে মাঝরাত্রে পার্টি অফিসে নিয়ে গিয়ে পিঠা তৈরি করা হতো, সেদিন মুখ্যমন্ত্রী যাননি। একজন মহিলা হিসেবে তার যে কর্তব্য করা উচিত ছিল সেটা তিনি করেননি। উল্টো দিকে বিধানসভায় দাঁড়িয়ে তিনি শাহজাহানকে সমর্থন করেছেন, যে এরা চাইছে, অর্থাৎ কেন্দ্রীয় সরকার মানে বিজেপি চাইছে শাহজাহানকে জেলে ঢুকিয়ে এলাকা দখল করতে। সন্দেশখালীর মানুষ মুখ্যমন্ত্রী এবং তার দলকে গত লোকসভা নির্বাচনে রিজেক্ট করেছে। রেখা পাত্র 7000 ভোট লিড পেয়েছে সন্দেশখালী। শাহজাহানকে জেলে ঢুকিয়ে এলাকা দখল করবে, এটা চাইছে তৃণমূল কংগ্রেস, শুভেন্দু অধিকারী বলছেন। মানে শাহজাহানকে জেলে ঢোকাতে হবে, এই দাবিটা তো আপনাদেরই ছিলেন, তাই নাকি? জেলে তো গেল। জেলে কিভাবে গেল? নেগোসিয়েশন করে। কোন ভিডিওগ্রাফি আছে? আমরা কি দেখুন দুটো ক্ষেত্রে অন্য, আমি আপনাকে বলি, অন্য অনেক অ্যারেস্টের ক্ষেত্রে ধৃত জঙ্গি ভঙ্গি যাই হোক ভিডিওগ্রাফি থাকে। আজকে শাহজাহানের ক্ষেত্রে ভিডিওগ্রাফি নেই, সঞ্জয় রায়ের ক্ষেত্রে নেই। কোথা থেকে অ্যারেস্ট হলো, কিভাবে অ্যারেস্ট হলো, সে লুকিয়েছিল না সে থানায় এসে সারেন্ডার করলো? এগুলো কিন্তু আজকের ডেটেও অধরা। রাজীব কুমার ওখানে গিয়ে একটা সেটিং তত্ত্ব করে নিয়ে এসছে যে মামলা লঘু করে তোমাকে বার করে নিয়ে আসা হবে, আপাতত তুমি ঢোকো। তো এই যে আজকে একটা সাজা চলে গেলে আপনি যে কথাগুলো বলছেন তার কোনো প্রমাণ আছে? যে রাজীব কুমার যিনি রাজ্যের ডিজি, তিনি গিয়ে ওখানে সেটিং করেছেন, এর কোনো প্রমাণ আছে আপনার কাছে? আরে রাজীব কুমার কোথা থেকে গেলেন আর পরের দিনই পেয়ে গেলেন? রাজীব কুমার যাওয়ার অধিকার নেই, তিনি ডিজি। এই কথা বলার আগে এক মিনিট, যদি নরেন্দ্র মোদী আমেরিকা এবং ইউক্রেনের যুদ্ধ, স্যার যদি নরেন্দ্র মোদী আমেরিকা এবং ইউক্রেনের যুদ্ধ থামিয়ে দিতে পারেন, এবং তিনি অত্যন্ত দক্ষ একজন পলিটিশিয়ান,
আমরা একেবারে এটা মেনে নিয়েছি, আপনাদেরই বলার কথা, আমরা মেনে নিয়েছি, কারণ তিনি অত্যন্ত দক্ষ পলিটিশিয়ান। তাহলে একজন দক্ষ, সত্যি দক্ষ পলিটিশিয়ান নরেন্দ্র মোদী, তার বিদেশ নীতি সত্যি হ্যাটস অফ, তেমনই কিন্তু রাজীব কুমার তিনিও একজন দক্ষ পুলিশ অফিসার, তিনিও একজন দক্ষ পুলিশ অফিসার। তাই একজন দক্ষ পুলিশ অফিসার সেদিন গিয়ে শাহজাহানকে খুঁজে বার করতে পারবেন না। আমি একটা কথা বলি, দক্ষ পুলিশ অফিসার কলকাতার পুলিশকে আমি দায়ী করছি না, কলকাতার পুলিশ সহ রাজ্যের পুলিশ অনেক এফিশিয়েন্ট অফিসার আছে, কিন্তু ব্যাপার হচ্ছে কার ঘরে কটা মাথা আছে এই নগরপাল, প্রাক্তন নগরপালের মতো, যে স্বাস্থ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রী নির্দেশ দিলে সেটা তিনি উপেক্ষা করবেন। আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় শাহজাহানকে ডেফিনেটলি সঞ্জয় রায়ের ক্ষেত্রেও তাই হয়েছে। কি বলবেন? প্রাক্তন নগরপাল কার নির্দেশে চলবে? আজকে সচিব বলতে গেলে আরেকজন সচিব আসবে, সে তার কথা শুনেই চলবে, তাকে পুরস্কৃত করা হয়েছে। আমরা তো দেখেছি অবশ্যই মুখ্যমন্ত্রী তো পুরস্কৃত করেছে, তিনি তো পুলিশ মন্ত্রী। আর তার জন্যই তো তাকে নিতে হবে, আজকে শাহজাহানের এগেইনস্টে যে কমপ্লেন পুরস্কৃত এসেছে, করছে। খুব ছোট করে জয়াদি, আজকে শাহজাহানের এগেইনস্টে যে অভিযোগ এসেছিল, মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই অবশ্যই রাজ্য পুলিশ গ্রেফতার করেছে। বেশ 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 বেশ, কিন্তু এবার আজকে এই ডিবেটের ফিনালে এবার ছবি দেখাবো। 2024 ইলেকশন হলো, 2024 ইলেকশন হলো, ইলেকশনের পর কি হলো? ইলেকশনের পর দেখা গেল যে সন্দেশখালী নিয়ে এত কিছু, যে সন্দেশখালীতে নরেন্দ্র মোদী এলেন, যে সন্দেশখালীতে শেখ শাহজাহান নিয়ে রীতিমতো রাজনীতির ঝড় পড়ে গেল, সেখানে বিজেপি কোন রকম ফুটহোল্ড পেল না, সেখানে শেষ কথা বলল তৃণমূল। সেই ছবি দেখাবো নির্বাচনের পর বসিরহাট লোকসভায় জিতলো কারা? তৃণমূল কংগ্রেস। দেখাবো ছবিটা। এটাই শেষ ছবি, বসিরহাটে তৃণমূল কংগ্রেস জয়লাভ করল। জয়লাভ করেছিল, তাকেও জেলে যেতে হয়েছিল দুর্নীতির কারণে। এবার এখানেই একটা প্রশ্ন, কে জেলে যাবে? হাজী নুরুল ইসলাম। সন্দেশখালীতে ঠিক কি হয়েছিল আমরা আজ পর্যন্ত জানি না। সন্দেশখালীতে কি হয়েছিল আমরা আজ পর্যন্ত জানি না, আমরা জানতে চাই। আমরা দেখলাম এনএসজি এলো, এনএসজি সাধারণত টেররিস্ট অ্যাটাকে নামে, সন্দেশখালীতে এনএসজি নামলো। সারাদিন টিভির পর্দায় আমরা দেখলাম 5টা হাতিয়ার এবং অল্প কিছু বিস্ফোরক এনএসজি নিষ্ক্রিয় করল। বিশেষজ্ঞরা বললেন এর জন্য রাজ্যের বম্ব স্কোয়াডই ইনাফ ছিল, এনএসজি আনতে হয় না। এনএসজি আজমাল কাসাবের মতো থ্রেটকে নিউট্রালাইজ করবে, এনএসজি বম্বে অ্যাটাকের মতো থ্রেটকে নিউট্রালাইজ করবে, এনএসজি টেররিস্ট অ্যাটাক নিউট্রালাইজ করবে, এটাই তো ঠিক। এনএসজি রাজনৈতিক পণ হয়ে যাবে, পেয়াদা হয়ে যাবে, ঠিক নয়, ঠিক নয়, একেবারে ঠিক নয়। কিন্তু তারপর শেষ হাসি হাসলো তৃণমূল কংগ্রেস বসিরহাটে। তাহলে প্রশ্ন হয়, এত প্রতিবাদ, এত কান্না, এত অসম্মান, তার প্রতিদান কি হলো? ফেরত কি পেলাম? আবার এক প্রকার রাজনীতি শুরু হলো, কারণ আজ মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন, আগামীকাল সেখানে শুভেন্দু অধিকারী যাবে। সন্দেশখালী আবার হেডলাইনে ফিরে এলো, কিন্তু সন্দেশখালীতে সত্যি যদি কোনো মা বোনেদের ওপর অত্যাচার হয়ে থাকে, তারা কি বিচার পেল? প্রশ্ন। সন্দেশখালীতে যারা জমি হারা, তারা কি তাদের জমির প্রতিদান পেলেন? প্রশ্ন। যাদের টাকা পয়সা ছিনিয়ে নেওয়া হয়েছিল, যাদেরকে দিনের পর দিন অকথ্যভাবে অত্যাচার করেছিল শাহজাহান, তারা বিচার পেলেন? প্রশ্ন। এত প্রশ্ন কেন? এই সরকার আর এই বিরোধী উত্তর কবে দেবে? আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন। হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। আগামী বছর শুভ হোক, এই বছরটা ভালোভাবেই কাটে, কারণ ওই যে কথা আছে না, যার শেষ ভালো তার সব ভালো। জয় হিন্দ।